আসবো স্যার। আসুন, বসুন। নমস্কার। আপনার নাম? সৃষ্টি ত্রিবেদী। আপনার সম্পর্কে কিছু? আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার স্কুলিং কমপ্লিট হয়েছে বহরমপুর থেকে। আমি মহারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বহরমপুর কলেজ থেকে কমপ্লিট করেছি। আর আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। আর আমি 2022-24-এর স্টুডেন্ট। আমার বিএড কমপ্লিট হয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আচ্ছা, তো মুর্শিদাবাদ জেলার নাম মুর্শিদাবাদ কার নাম অনুসারে হয়েছে? হ্যাঁ, মুর্শিদ কুলি খাঁয়ের নাম অনুসারে মুর্শিদাবাদের নাম হচ্ছে। আচ্ছা, তো এই জেলার কিছু প্রসিদ্ধ স্থানের নাম কি? মুর্শিদাবাদের ভেতরে নবাব প্যালেস আছে, যেটা হাজারদুয়ারি নামে বিখ্যাত, যেখানে হাজারটা দুয়ারের জন্য এই দর্শনীয় স্থান বিখ্যাত। এছাড়াও কাঠগোলাপের বাগান, কাটরা মসজিদ, ছোট রাজবাড়ি, বড় রাজবাড়ি, এরকম বিভিন্ন প্রসিদ্ধ জায়গা আছে। আচ্ছা, আপনি তো বাংলা সাহিত্যের স্টুডেন্ট, তাহলে বলুন তো বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ কোন সালকে বলে? 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ। আরেকটা বিষয় বলি, বাংলা সাহিত্যের গদ্যের জনক কাকে বলা হয়? হ্যাঁ, বাংলা সাহিত্যের গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তার রচিত একটা জীবনী সাহিত্যের নাম? তার নিজস্ব কোনো আত্মজীবনী সাহিত্য নেই, কিন্তু তার লেখা কিছু সাহিত্য আছে, যেমন শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি, এই জিনিসগুলো আছে। বেশ, আপনি বাংলা সাহিত্যের স্টুডেন্ট, নিশ্চয়ই গল্প বা উপন্যাস পড়েন। আচ্ছা, তো আপনার গল্প নাকি উপন্যাস কি পড়তে ভালো লাগে? দুটোই ভালো লাগছে। বেশ, লাস্ট কি বই পড়েছি? লাস্ট উপন্যাস পড়া আমার শেষের কবিতা। শেষের কবিতা সালে প্রকাশিত হয়? 1928 সালে প্রকাশিত হয়। আচ্ছা, এটা কি ধরনের উপন্যাস সেটা বলতে পারবেন? এটা রোমান্টিক কাব্যগ্রন্থ। আচ্ছা, বিদ্যালয়ে মিড ডে মিল স্কিম কবে থেকে শুরু হয়েছে? বিদ্যালয়ে মিড ডে মিল স্কিম শুরু হয়েছে 2005 সালে, কিন্তু এটা প্রথম স্টার্ট হয় 1995 সালের 15ই আগস্ট। আচ্ছা, বিদ্যালয় আরেকটি প্রকল্পের সঙ্গে জড়িত, তো যেখানে সমস্ত ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয়, তো সেটি নাম কি? সবুজ সাথী প্রকল্প। আচ্ছা, সেটি কবে থেকে চালু হয়? সেপ্টেম্বর মাসে 2015 সালে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। এখন বিদ্যালয়গুলোতে প্রচুর প্রকল্প, কারণ আমাদের সময় এত কিছু দেওয়া হতো না, বাট এখন ব্যাগ দেওয়া হয়, জুতো দেওয়া হয়, বইপত্র দেওয়া হয়, এবং তার সাথে সাথে সাইকেলও দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে সাইকেল দেওয়ার প্রকল্প, এটা কতটা যুক্তিযুক্ত আপনার মতে? আসলে স্যার, আমি হচ্ছে অনেকটা অধ্যুষিত অঞ্চল থেকে এসেছি, মুর্শিদাবাদ থেকে। তো সেখানে অনেক প্রত্যন্ত গ্রাম এরিয়া আছে, যেখানে যে ছাত্রছাত্রীরা আসে এবং দুর্গম রাস্তা পার করে আসতে হয়, এবং পর্যাপ্ত শিক্ষা হয়তো পৌঁছয় না তাদের কাছে, এবং এই দুর্যোগপূর্ণ দিনে স্কুল আসাটাও তাদের কাছে সম্ভবপর হয়ে ওঠে না, এবং বাকি টিউশনস বলুন বা স্কুলের যে যাবতীয় যে প্রোগ্রামস গুলো আছে সেগুলো তো এসে তারা পৌঁছতে পারে। তো আমার মনে হয় এই সাইকেল প্রদানের থেকে যে বাচ্চারা যে প্রতিদিন স্কুলে আসতে পারছে এবং নিজের নিজের যে টিউশন ক্লাসেস গুলো থাকছে সেগুলোতে যেতে পারছে, তো এটা আমার কাছে মনে হচ্ছে যুক্তিসঙ্গত। আচ্ছা, একটু অফ টপিকে আমি যাই। আপনি তো বিবাহিত, সংসার সামলাবেন? আসলে আমার ড্রিম জবই হচ্ছে টিচিং। তো সেই ক্ষেত্রে আমার স্বপ্নের কাছে আমার মানে এই জায়গাটার জন্য আমাকে যদি স্যাক্রিফাইস কিছু করতে হয়, তো সেটা তো অবশ্যই করতে হবে, কিন্তু আমার হাজবেন্ড এবং আমার বাড়ির লোক যারা আছেন তারা ভীষণ সাপোর্টিভ, এবং আমাকে যদি এটার জন্য এগিয়ে যায় আমি, আমাকে যথেষ্ট তারা সাপোর্ট করবে। আচ্ছা, আপনার ধরুন আপনি সিলেক্টেড হলেন, আপনার স্কুলটা আপনার বাড়ি থেকে অনেক দূরে, ঠিক আছে? মানে ধরুন আপনি কলকাতায় স্কুল বা দক্ষিণ 24 পরগনার একটা প্রত্যন্ত গ্রাম, আপনার বাড়ি বহরমপুর, তো সেক্ষেত্রে আপনি এই চাকরিটা কি নেবেন? হ্যাঁ, অবশ্যই নেব। ঠিক আছে। সেটা এতদিন হয়নি, 2022 সালে বিএড পাস করেছেন, এতদিন কি করছি? আসলে আমি এর আগেই বললাম যে আমার 22-24-এ বিএড কমপ্লিট হয়েছে। তো তারপরেই হচ্ছে আমি শুরু করি আমার নিজের টিচিং প্রফেশন, কারণ এটা আমার একটা ড্রিম জব ছিল। তো সরকারি কোনো চাকরির বিজ্ঞপ্তি না আসায় আমি প্রাইভেট কিছু স্কুলে চাকরি করেছি, এবং এখনো আমি সেখানে কর্মরত। আমি বহরমপুরের একটি বেসরকারি স্কুলে চাকরি করি। তো একটা কোনো টপিক বাংলা একটু দেখানো? হ্যাঁ।
স্যার ম্যাডাম আপনাদেরকে অ্যাজ এ স্টুডেন্ট আমি একটু পড়ানোর পারমিশন চেয়ে নিচ্ছি। বেশ বেশ। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের যে আমাদের পাঠ্য আছে সেটা হচ্ছে আমাদের ভাষা ও ব্যাকরণ, কিন্তু আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়বো সেটা শুধু ভাষাকে নিয়ে পড়বো। আচ্ছা, তোমরা তো সবাই মোটামুটি প্রিভিয়াস ক্লাসে পড়েছো যে ভাষা কাকে বলে। ম্যাডাম আপনাকেই বলছি, স্নিগ্ধা ম্যাডাম আপনি কি বলতে পারবেন যে ভাষা কাকে বলে? আচ্ছা ঠিক আছে, কোনো বিষয় না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভাষা হচ্ছে যে আমরা যে আমাদের বাকযন্ত্রের সাহায্যে অর্থবহ এবং সম্পূর্ণ যার একটা অর্থ থাকবে এবং যুক্তিসঙ্গত কোনো কথা হবে সেটাকে আমরা ভাষা বলবো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাকযন্ত্র কাকে বলে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা ইংলিশে যেটাকে ভোকাল কর্ড বলি সেটাই হচ্ছে বাংলায় বাকযন্ত্র। এই যে আমাদের গলার যে এখানে দেখতে পাচ্ছ যে আওয়াজ, যেখান থেকে আমরা শব্দ বা ধ্বনি বার করি সেটাই হচ্ছে আমাদের বাকযন্ত্র। তো আমাদের কি হচ্ছে, ভাষা কাকে বলছে, যে বাকযন্ত্রের সাহায্যে অর্থপূর্ণ কথাকেই আমরা ভাষা বলবো। তাহলে এই ভাষাকে বলার সময় আমাদের বেশ কিছু উপাদানের প্রয়োজন হয়। এটা শুধুমাত্র যে বাংলা ভাষা পড়ার সময় তা কিন্তু না, যে কোনো ভাষা পড়ার জন্যই আমাদের কিন্তু প্রয়োজন হয় চারটি অংশের। কি কি প্রয়োজন হচ্ছে দেখো, শব্দ, বাক্য, অর্থ এবং ধ্বনি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কেন, আমরা যখন আগেকার দিনে মানে আদিম সময়ে যদি আমরা ফিরে যাই তাহলে কিন্তু মানুষের মুখে কিন্তু কোনো ভাষা ছিল না। সে সময় মানুষ নানান রকম আওয়াজ করতো এবং আওয়াজ করে একে অপরের কথা বুঝে নিত। তো এখানে এই যে সাউন্ড যেটা আমরা মুখ দিয়ে বার করছি, এই ধ্বনি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরপরে কি হলো যে আমাদেরকে কিভাবে একটা শব্দ চয়ন করতে হবে। আমি যখন একটা অর্থপূর্ণ কোনো কথা বলবো তাহলে তো অপর দিকে যে মানুষটা থাকবে তাকে তো আমার মনের ভাব বোঝাতে হবে। তাহলে ভাষারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মনের ভাব আমাকে কিন্তু বোঝাতে হবে, নইলে কিন্তু সেটা ভাষা হচ্ছে না। তাহলে ভাষার জন্য কিন্তু কি প্রয়োজন হচ্ছে, অর্থপূর্ণ থাকতে হবে, মনের ভাব যেন একে অপরকে প্রকাশ করতে পারি। আর দ্বিতীয় কি থাকছে, যে ভাষাকে আমরা কি থেকে বুঝতে পারছি যে এই ভাষাটা কতটা যুক্তিসঙ্গত, আমার স্বভাব কিরকম, আমি কোন কালচার থেকে বিলং করছি, এটাও কিন্তু একটা ভাষার মানে বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে। এবং এবার আমরা আসি, দেখো এখানে তো আমরা দেখলাম যে এগুলো হচ্ছে ভাষার উপাদান হিসেবে আমরা দেখতে পাই। এবার হচ্ছে যে অর্থপূর্ণ কথা বললাম, একটা সঠিক বাক্য তৈরি করতে হবে এবং শব্দ চয়ন করতে হবে। এরপরে আমরা আসবো যে ভাষার মধ্যে আমাদের কি কি রূপ আছে। ভাষার রূপ, ভাষার রূপ হচ্ছে আমাদের দুটি, হচ্ছে ভাষার রূপ। কি কি দুটি? একটি হচ্ছে কথ্য ভাষা এবং একটি হচ্ছে লেখ্য ভাষা। তাহলে ভাষার দুটি রূপ কি কি হচ্ছে, একটি হচ্ছে কথ্য এবং 2 নাম্বার হচ্ছে লেখ্য। এবার কথ্য ভাষা কাকে বলে এটা আমাদের একটু জানতে হবে যে কথ্য জিনিসটা কি। কথ্য মানে মুখের কথাকে আমরা কিন্তু কথ্য ভাষা বলি। দেখো আগেকার দিনে কিন্তু ভাষার ব্যবহার থাকলেও কিন্তু কোনো মানুষ কিন্তু লেখার ব্যবহার জানতো না। সেই সময় মানুষের ইন্টারাকশন হতো বিভিন্ন রকম কথার মাধ্যমে। তাহলে এই যে মনের ভাব প্রকাশ করছি যখন আমরা কথার মাধ্যমে, তখনই কিন্তু এই কথ্য ভাষা বলছি। এখানে কিন্তু লেখার কোনো বিষয় থাকে না। এবং কথ্য ভাষাকেও আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এই কথ্য ভাষাকেও আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এবার বলতে পারো যে ম্যাম তাহলে কি কি আমরা ভাগ করতে পারি। আচ্ছা, সবার আগে স্যার আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি একটু বলুন আমাকে যে কথ্য ভাষা কাকে বলছে, আপনি কি বলতে পারবেন? না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার তোমাদেরকে বলে দিই। কথ্য ভাষা
ভাষা হচ্ছে মুখের কথাকেই কথ্য ভাষা বলবো। এখানে কিন্তু লেখার কোনো ব্যবহার থাকে না, মানুষের সঙ্গে মানুষের কথা বলাটাকেই আমরা কথ্য ভাষা বলি, আর তার সঙ্গে হচ্ছে লেখ্য ভাষা। এবার কথ্য ভাষার দুটি ভাগ কি কি? কথ্য ভাষার দুটি ভাগ আমাদের হচ্ছে চলিত কথ্য এবং হচ্ছে আঞ্চলিক কথ্য। যে চলিত কথ্য এবং আঞ্চলিক কথ্যর মধ্যে কি হচ্ছে, চলিত মানে আমরা আমাদের সাধারণ জীবন যাপন করার সময়। প্রথম একটা আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি ধ্বনি বললেন, ধ্বনি আর বর্ণ দুটো ভাগ আছে স্বরবর্ণের ভিতরে, ধ্বনি আর বর্ণের মধ্যে কি পার্থক্য? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশকে আমরা ধ্বনি বলি, আর বর্ণ হচ্ছে ধ্বনিগুলোকে যখন আমরা যুক্ত করতে থাকি একটা একটা, তখন সেটা হয়ে যায় আমাদের বর্ণ। আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে বললেন চলিত কথ্য এবং আচ্ছা বলুন তো, চলিত ভাষায় লেখা বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কি? এই মুহূর্তে আমার জানা নেই, তবে আমি আগামী দিনে নিশ্চয়ই যদি আবার দেখা হয় আমি জেনে এসে নিশ্চয়ই উত্তরটা আপনাকে বলতে পারবো। থ্যাংক ইউ, খুব ভালো দিয়েছেন। ঠিক আছে। আপনার ইন্টারভিউ আমরা নিলাম, মক ইন্টারভিউ। এবার বলার পালা যে কি কি ইমপ্রুভমেন্ট দরকার। তো সবার প্রথমেই বলবো, আপনি যে ঢুকলেন এবং বসলেন এত সবই ঠিক আছে, কিন্তু বসার পরে আপনি সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানাবেন, কিন্তু সেটা এতটাই মৃদু স্বরে যে আমরা কেউই কিন্তু শুনতে পাই। আপনার জাস্ট মুখ যে চলেছে এটা দেখে আমরা অনুমান করেছি আপনি ধন্যবাদ করেছেন। তো আমি সবসময় বলবো, যখনই ইন্টারভিউ দিতে যাবেন আমাদের গলার স্বরটা এতটাও যেন আস্তে না হয়ে যায় যাতে ইন্টারভিউয়ার যারা থাকছে তারা শুনতে পাবে। একটা নির্দিষ্ট আওয়াজ মেনটেন করবেন, সেটা খুব জোরে নয় আবার খুব আস্তেও নয়, কারণ কথা বলার ক্ষেত্রে না ভয়েস মডিউলেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ঠিক আছে, এরপর যে বিষয়টা বলবো, আপনার কথা বলার বা শব্দ চয়নের উচ্চারণে কয়েক জায়গায় সমস্যা দেখা গেছে। কেন আমি এই কথাটা বললাম, আপনি যদি ম্যাথস পড়াতে যেতেন হয়তো বলতাম না, যেহেতু আপনি সাহিত্য পড়াতে যাচ্ছেন এবং আপনি ভাষা ব্যাকরণ এগুলো নিয়ে ডেমো দিলেন, দুটো স এটার উচ্চারণে কিন্তু একটু সমস্যা আছে। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, এটা একটু প্র্যাকটিস করবেন। তৃতীয়ত যেটা বলার, কথা বলতে গিয়ে আপনি মাঝে মধ্যে আসলে, কিন্তু, এই যে শব্দ প্রয়োগগুলো আসলে কিন্তু এগুলোকে একটু কমাতে হবে। আর এই যে ব্যাপারটা মুদ্রা দোষ, এই দোষটাকে যতটা পারবেন কম যাতে না হয় সেই চেষ্টা করবেন ফাইনাল ইন্টারভিউয়ের জন্য। তার জন্য একটু প্র্যাকটিস প্রয়োজন। আরেকটি বিষয়, আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে হয়তো আপনার সেই প্রশ্নগুলো জানা, ঠিক আছে, সে কারণে আপনি ভালো করে প্রস্তুতি নিয়েছেন, সেই জন্য জানা, কিন্তু উত্তর দেওয়ার সময় আপনি এত তাড়াহুড়ো করে উত্তর দিয়েছেন যে কখনো যেন মনে হচ্ছিল মুখস্থ করা জিনিসটাই আপনি জাস্ট ওগড়াচ্ছেন। তো কখনোই ইন্টারভিউয়ে এরকম জিনিস চলবে না বা হওয়া উচিত না। একটা কথোপকথন, মানে আপনি তো আমাদের সাথে একটা ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার মানে আপনি কিভাবে কথা বলছেন, আপনার শব্দ চয়ন কেমন, সেটা কিন্তু আমরা দেখব, যেহেতু আমরা একটা ভাষার শিক্ষককে নিতে চলেছি। তাই এই বিষয়টাতেও আপনি একটু লক্ষ্য দেবেন। তো ওভারঅল ইন্টারভিউতে এই জিনিসটা বুঝলাম। এবার ডেমো বা আপনার বিষয়টাতে বা ডেমনস্ট্রেশনে কি কি ইমপ্রুভমেন্ট দরকার সেটা নিয়ে ম্যাডাম বলবেন। আচ্ছা, বিষয়ের ক্ষেত্রে প্রথমেই যেটা বলি, প্রথম যে প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম বিদ্যাসাগরের কিছু জীবনী সাহিত্য, এর উত্তরটা অবশ্যই একটু বাড়ি গিয়ে ভালো করে দেখবেন কি আছে। এরপর আসছি আমি ডেমোর জায়গা। ডেমোর জায়গায় প্রথমত দেখুন, আপনি তারিখ দেখেন, কোন ক্লাসে পড়াচ্ছেন সেটা দেখেন। স্টুডেন্টদের সম্বোধন করতে হবে, প্রথমে গিয়েই আপনি গুড মর্নিং স্টুডেন্ট এই কথাটা বলতে হবে। স্টুডেন্টদেরকে আগে ক্লাসের জন্য মনোযোগ আনতে হবে, তারপর আপনি পাঠের ক্ষেত্রে ঢুকবেন, তার আগে। তো সেই জিনিসগুলো একটু দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন বোর্ড ওয়ার্ক করছেন অবশ্যই মুখে বলতে বলতে আপনাকে পড়াতে হবে, না হলে কি হবে, পিছনে স্টুডেন্টরা তো খেলাধুলা করবে, ওরা খাতায় লিখছে কিনা সেটাও তো আপনাকে দেখতে হবে। তো এই সমস্ত জায়গাগুলোতে আপনাকে ইমপ্রুভ করতে হবে। আর
আর একটা বিষয় হচ্ছে ধ্বনি ও কণ্ঠের পার্থক্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, সেই উত্তরটাও অবশ্যই বাড়ি গিয়ে একবার লিখে দেবেন। আচ্ছা, আমার ডেমো নিয়ে কয়েকটা বিষয়, যদিও আমি আপনার সাবজেক্টের এক্সপার্ট নই, তবুও আমার মনে হচ্ছে এক হচ্ছে সবার প্রথমে গিয়ে আপনি হয়তো লিখছেন তারিখ বিষয় বাংলা, আপনি ক্লাসে ঢুকে কখনো এই জিনিসটা করতেই পারবেন, কারণ আপনি যখন ডেমো দিচ্ছেন আমাদের সামনে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিন্তু মানে একটা ক্লাসে প্রবেশ করছেন এবং আপনি তারিখ লিখছেন, কিন্তু তার সাথে সাথে বাচ্চাদের সঙ্গে কমিউনিকেটটা করতে হবে। দ্বিতীয়ত, আপনি যেভাবে পড়ালেন তাতে মনে হলো আপনি বড়দের পড়াচ্ছেন। আপনি মনে রাখবেন আপনি কিন্তু 9-10, তারা কিন্তু শিশুই, ঠিক আছে, তাদেরকে পড়াচ্ছেন। তো সেইভাবে পড়াবেন। আপনি যখন প্রথম পড়াচ্ছেন, কথ্য ভাষা বাক্য এত কিছু কিন্তু তারা জানেই না, ঠিক আছে, কোথা থেকে আসলো কেন, এটার একটু ভূমিকা হওয়া প্রয়োজন ছিল বলে আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টা, আপনি প্রথমেই আমাদের থেকে পারমিশন চেয়ে নিয়েছেন অ্যাজ এ স্টুডেন্ট, কিন্তু আপনি আমাদের প্রথমে সম্বোধন করলেন আপনি দিয়ে, পুরো ক্লাসটা পড়ালেন তুমি দিয়ে, আর একদম শেষে আবার প্রশ্ন করলেন আপনি দিয়ে। আমার মনে হয় এই বিষয়ে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। যখন আপনি স্টুডেন্ট হিসাবে পারমিশন নিয়েই নিয়েছেন তখন তুমি করেও বলা যেত বলে আমার মনে হয়। বাকিটা ম্যাডাম বলবেন। ম্যাডাম, তো স্যারের কথা মতো এই তুমি আপনি এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন। তো আগামী ইন্টারভিউ নিশ্চয়ই ভালো যাবে। আর এবার আমি জিজ্ঞাসা করবো আপনার কেমন লাগলো এই মক ইন্টারভিউটা? আচ্ছা ম্যাডাম, আপনি তো আমাদের এখানে মক ইন্টারভিউ দিলেন, তো আপনার এক্সপিরিয়েন্স কেমন এই মক ইন্টারভিউ? অ্যাকচুয়ালি স্যার, শুনতে যেরকম মনে হয় যে এটা ভীষণ ইজি, বা এখানে কোনো সিলেবাস থাকে না, গিয়ে যেরকম কোয়েশ্চেন আসবে সেরকম প্রিপেয়ার যদি থাকি আমি দেওয়াই যায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ভেতরে ঢোকা থেকে এই চেয়ারে বসার এক্সপিরিয়েন্স পুরোটাই আলাদা। যতটা শুনতে মনে হয় যে ভীষণ ইজি হবে, ততটা কিন্তু এটা ইজি নয়। কারণ ভেতরে আসার পর নানান রকম টেনশন কাজ করে এবং নানান রকম প্রশ্ন মাথায় ঘুরে যে ওই সাইড থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং আমার থেকে আমি কি কি কোয়েশ্চেন আনসার ঠিক মতো দিতে পারবো, এবং অ্যাপিয়ারেন্সেও অনেক ভুল থাকে, এই জিনিসগুলো থাকে। তো এটার জন্য একদম যথাযথ প্র্যাকটিসের প্রয়োজন, কারণ গতানুগতিক সিলেবাস না থাকলেও এটার জন্য কিন্তু প্রতিদিন নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে একটু একটু করে। আদারওয়াইজ যেদিন ফাইনাল আমাদের আসবে মানে ইন্টারভিউ এর দিন, সেদিনকেও কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়াবে। কতটা নার্ভাস ছিলেন? স্যার, আমি প্রথম থেকেই নার্ভাস ছিলাম, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, আমিও পরীক্ষা দিয়েছি এসএসসি। মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় যতটা না নার্ভাস ছিলাম, এই ইন্টারভিউতে এসে চেয়ারে বসে তার থেকে বেশি নার্ভাস আমি। আচ্ছা, আজকে ইন্টারভিউ দেওয়ার পর আমরা বেশ কিছু পয়েন্ট আপনাকে বললাম, তো সেটা শুনে ঠিক কি আপনার ফিলিংসটা কি উপলব্ধি হলো? স্যার, যে ভুলগুলো হয়তো এতদিন আমি করে আসছিলাম সেগুলো কেউ জাজ করে দেওয়ার মতো কেউ ছিলেন না, বা সঠিক গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না যে কি কি জিনিসে হয়তো আমি ভুল করছি, যেটা হয়তো যেদিন ফাইনাল এক্সাম আমার আসবে সেদিনকে যদি এই ভুলগুলো করি হয়তো আমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারি। তো এখান থেকে এটাই শিক্ষণীয় যে যে বিষয়গুলো এই মুহূর্তে আমার ভুল হচ্ছে সেটাকে আমি যদি এভরিডে পলিশ করি, তাহলে কিন্তু আমার ফাইনালটা খুব ভালো মতোই যাবে। তো আমরা যে পয়েন্টগুলো বললাম, আপনার কি মনে হয় এই পয়েন্টগুলো সত্যি ইমপ্রুভ করা প্রয়োজন? তো অবশ্যই স্যার, কারণ এগুলো ইমপ্রুভমেন্ট না করলে যে সমস্যাগুলো আছে, যে উচ্চারণের সমস্যা, বা আমি একটা ছোট ক্লাস পড়াতে যাচ্ছি কিন্তু আমি একটা হায়ার ক্লাসের পড়ানোর মতো করে আমি ক্লাস নিচ্ছি, মানে তাদের বোঝার ক্ষমতাটাও আমাকে বুঝতে হতো। তো এটা যদি আমাকে এই গাইডলাইন গুলো না দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো ভবিষ্যতে গিয়ে আমার প্রবলেম হতো। আচ্ছা, যারা ভাবছে যে তারা কাট অফ ক্লিয়ার করে ইন্টারভিউ ডাক পাবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্যার, শুধু কাট অফ ক্লিয়ার করলেই হবে না, কারণ আমি একটু আগেই বললাম যে আমি নিজেও পরীক্ষার্থী, আমিও পরীক্ষা দিয়ে এসেছি। সে জায়গায় আমারও পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু শুধু পরীক্ষা রিটেন এক্সাম ভালো হলে হবে না, ইন্টারভিউ ক্লিয়ার করাটা সব থেকে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।